ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটা ফ্যামিলি ছুটি কাটাতে এসেছিল। আসলে তাদের ছোট ছেলে ব্যানেরা জন্মদিন ছিল। সেখানে জুলিয়া সাঁতার কাটার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। সাঁতার কাটার সময় সে কিছু অনুভব করতে পারে, কিন্তু সে সেখানে কিছু দেখতে পায় না। তাই সেভাবে এটা তার মনে ভ্রম হবে। কিছুক্ষণ পর সে আবার কিছু অনুভব করে, কিন্তু এবারও সে কিছু দেখতে পায় না। কিন্তু এখন সে ভয় পাচ্ছে, তাই সে বোটের দিকে সাঁতার কেটে যেতেছিল। সে যত সাঁতার কেটে বোটের দিকে যেতেছিল, তাকে যেন সমুদ্র নিচের দিকে টানতেছিল। সে এবার ভীষণ ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য জোরে জোরে ডাকা শুরু করে। তার মেয়ে ক্যাসি কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিল, তাই সে কিছু শুনতে পাচ্ছে না। তার স্বামী টম আর ছোট ছেলে ব্যান্ড, তারা দুজনে মিলে মাছ ধরতেছিল। জুলিয়া পানির ওপরে ভেসে থাকার চেষ্টা করে। মুখের ভিতরে পানি চলে যাওয়ার কারণে সে জোরে চিল্লাতে পারছে না। কিছুক্ষণ পর টমের মনে পড়ে অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখতে পাচ্ছে না, তাই সে জুলিয়াকে বোটের ভেতরে খোঁজাখুঁজি করে। আর সে দেখতে পায় তার স্ত্রী জুলিয়া সাহায্যের জন্য চিল্লাচ্ছে। তাড়াতাড়ি করে তার বাচ্চাদের ডাকে আর বোটটা জুলিয়ার কাছে নিয়ে যায়। তারপর সমুদ্রে ঝাঁপ দিয়ে জুলিয়াকে ওপরে নিয়ে আসে। টম জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার সঙ্গে? উত্তরে জুলিয়া বলে, আমি যখন সমুদ্রে সাঁতার কাটছিলাম তখন আমাকে যেন সমুদ্র নিচের দিকে টানতেছিল। আমি কোনো মতেই বোটের দিকে আসতে পারছিলাম না। এরপর রাত হয়ে যায়। তারা বোটকে খুব সুন্দরভাবে সাজায় এবং তাদের ছোট ছেলের জন্মদিন পালন করে। মুভির আসল কাহিনী এখান থেকেই শুরু হয়। এরপর থেকে তাদের সঙ্গে যা যা ঘটবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ক্যাসিকে তার বয়ফ্রেন্ড ফোন করে। সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপরে অনেক বড় ভয়ঙ্কর ঝড় তুফান হচ্ছে আর তাদেরকে সাবধানে থাকতে বলে। তখনই কল গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এ ব্যাপারে তার পরিবারকে বলতে আসে, কিন্তু টম বলে হয়তো সিগন্যালের প্রবলেমের কারণে কল কেটে গেছে। তখনই তারা বাইরে কিছু আওয়াজ শুনতে পায় এবং তা দেখার জন্য বেরিয়ে যায়। তারা দেখে তিমি মাছের একটা দল তাদের বোটের পাশ দিয়ে যেতেছিল। টম বলে তিমি মাছের দল সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ফলো করে, কিন্তু যখন কোনো বড় তুফান আসবে তখন তারা কনফিউজ হয়ে যায়। হঠাৎ তখনই বোটে কিছু ধাক্কা লাগে আর ব্যান্ড পড়ে যায়। টম চিন্তায় পড়ে যায় তাদের বোটে কিছু হয় না তো, তাই সে দেখার জন্য পানির নিচে চলে যায়। কিছুক্ষণ পর সে উপরে উঠে আসে। তার কাঁধ কেটে গিয়েছিল। জুলিয়া তার কাঁটা ঘায়ে মলম লাগায়। টম বলে পানির নিচে তার মনে হচ্ছিল কোনো একটা বড় জিনিস তার দিকে দেখতে ছিল, কিন্তু সে যখন পিছন ঘুরে দেখে সেখানে কিছুই ছিল না। তাদের বোটটা খারাপ হয়ে গেছে, তাই তারা সাহায্যের জন্য রেডিওতে ফোন করে। ক্যাসি তার ফোনে সিগন্যাল আনার চেষ্টা করছিল, কিন্তু সে কোনো সিগন্যাল পায় না। জুলিয়া রেডিওতে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজটা অপরিষ্কার ছিল। টম সবাইকে বলে তাদের কাছে 4 দিন পর্যন্ত বেঁচে থাকার খাবার আছে, তার আগেই তাদেরকে কোনো মাছ ধরা জাহাজে সিগন্যাল পাঠাতে হবে এখান থেকে বেরোনোর জন্য, না হলে তারা মারা যাবে। তখনই তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। বাইরে বেরিয়ে এসে দেখে অনেকগুলো উল্কা আকাশ থেকে সমুদ্রের মধ্যে পড়তেছে। তারা ভয় পেয়ে যায় আর বোট চালিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। টম যখন বোট চালায়, বোট খারাপ হওয়ার কারণে আর চলে না। বোটের ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ আর তা ঠিক করার জন্য তাদের কাছে পর্যাপ্ত জিনিস ছিল না। তখনই তাদের পাশেই একটা উল্কাপিণ্ড পড়ে। টম তার ফ্যামিলিকে জড়িয়ে এক জায়গায় বসে পড়ে। তাদের বোটে থাকা কম্পাসটা অদ্ভুতভাবে চারিদিকে ঘুরছিল। আর তখনই সমুদ্রে খুব জোরে বাতাস যাওয়া শুরু হয়, যার কারণে তাদের বোটটা খুবই ভয়ঙ্করভাবে হিলতে থাকে। টম সাহায্যের জন্য রেডিওতে বারবার কল করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সিগন্যালই পায় না। আচমকা অদ্ভুতভাবে জুলিয়ার নাক থেকে রক্ত বেরোনো শুরু হয়। আরও জোরে জোরে হাওয়া বইছে। জুলিয়া গেট বন্ধ করার চেষ্টা করছিল। টম একটা ফ্লেয়ার জ্বালায়। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যায়। পরের দিন তারা ঘুম থেকে উঠে দেখে ঝড় তুফান থেমে গেছে আর তাদের বোটটা অনেক জায়গায় ভেঙে গেছে। কিন্তু যা পরের মুহূর্তে ঘটল সেটা কেউই আশা করেনি। তারা বেরিয়ে এসে কিছু দেখে, যা দেখে তারা অবাক হয়ে যায়। কাল রাতে তারা সমুদ্রের মাঝখানে ছিল, কিন্তু আজ সেখানে কোনো পানি নেই। তাদের বোটটা একটা পাহাড়ের ওপরে আটকে আছে। তারা এই দৃশ্য দেখে ভীষণ ভয় খেয়ে যায় আর তারা বুঝতে পারেনি তাদের সঙ্গে কি হয়েছে। ক্যাসি তার ফোনে সিগন্যাল চেক করে, কিন্তু কোনো সিগন্যাল পায় না সে। টম কম্পাস দেখে, কিন্তু কম্পাস এখানে কাজ করছিল না। ক্যাসি ভাবে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে, তাই সে কান্নায় ভেঙে পড়ে। ব্যান অনেকগুলো বেলুন নিয়ে ঝুলিয়ে রাখে যাতে সাহায্যের জন্য তাদেরকে দেখতে পায়। টম আবার সাহায্যের জন্য রেডিওতে ফোন করে, কিন্তু এবারে একজন লোক তার কলের উত্তর দেয়। তার নাম নাও। সে একটা সাবমারিনের ভিতরে আছে। কাল রাতে তাদের সঙ্গে একই ঘটনা ঘটেছিল। সে বলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড হেলে যাওয়ার কারণে পানি এখান থেকে অন্যদিকে চলে গেছে। সে বলে আমি সাহায্যের জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো সিগন্যাল পাই না, শুধু তোমাকে ছাড়া। সে আরও বলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আবার ঠিক হয়ে যাবে, পানি আবার ফেরত চলে আসবে। এটা 1 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তাদের কাছে 1 সপ্তাহ সময় আছে। এর মধ্যে তাদেরকে এখান থেকে বেরোতে হবে, না হলে তারা পানিতে ডুবে মারা যাবে। সে বলে তার যে পার্টনার সঙ্গী ছিল সে মারা গেছে আর সাবমারিনে 4 জনের জায়গা হবে। জুলিয়া বলে প্লিজ আমার বাচ্চাদের বাঁচিয়ে নাও, আমরা মোট 4 জন আছি। সে তাদের পজিশন বলে দেয়। টম ক্যালকুলেশন করে দেখে তাদেরকে সেইখানে পৌঁছতে 2 দিন সময় লাগবে। তার ফ্যামিলিকে বলে আজ রাত আমরা এখানে রেস্ট করব, কাল সকালে আমরা বেরিয়ে পড়ব।
পরের দিন সকালে তারা বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তারা একটা ব্যাগের মধ্যে ভরতে ছিল। তখনই টম দেখতে পায় একটা লোক তাদের দিকে এগিয়ে আসছে। লোকটার কাছে একটা কুকুর ছিল আর তার হাতে একটা লোহার রড ছিল যার মাথায় একটা ছুরি লাগানো ছিল। টম তার কাছে যায় আর তাকে পানি খেতে দেয়। সেই লোকটা অন্য ভাষায় কথা বলে যেটা টম বুঝতে পারেনি। টম জিজ্ঞেস করে, তুমিও কি এখানে ফেসে গেছো? আর তোমার সঙ্গীরা কোথায়? ওই লোকটা অন্য ভাষায় কথা বলে যেটা টম বুঝতে পারেনি। ওই লোকটা পানি খাওয়ার পর টমকে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর তার মুখের উপরে জোরে লাথি মারে। এই সব কিছুই দূর থেকে জুলিয়া দেখতেছিল। সে দৌড়ে আসে টমকে সাহায্য করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই লোকটা টমের পেটের ভিতর ছুরি গেঁথে দেয় এবং টম সেখানেই মারা যায়। এরপর সে জুলিয়াকে মারার জন্য তার পিছনে দৌড়ে যায়। তার হাতে থাকা লোহার রডটা জুলিয়ার দিকে ছুঁড়ে মারে, যার কারণে জুলিয়ার কাঁধে লাগে এবং জুলিয়ার কাঁধ কেটে যায়। জুলিয়া কোনো মতেই বোটের ভিতর যায় আর তার বাচ্চাদের বলে লুকিয়ে যেতে। সে গেট বন্ধ করে দেয় যাতে ওই লোকটা বোটের ভিতরে ঢুকতে না পারে। ক্যাশি আর ব্যান্ড সোফার ভিতরে ঢুকে যায়। জুলিয়া তাকে ফ্লেয়ার গান দেয় আর সে একটা ছুরি নিয়ে বাথরুমের ভিতরে ঢুকে যায়। সেই লোকটা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। বোটের ভিতরে সে তাদেরকে খোঁজাখুঁজি করে, তারপর বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া তার আগে বাথরুম থেকে বেরিয়ে গেছে। সে গেট খুলে দেখে সেখানে কেউ নেই। সেভাবে হয়তো জুলিয়া সেখান থেকে পালিয়ে গেছে। জুলিয়া যখন নিচে নামে তার কুকুর তাকে দেখে চিল্লানো শুরু করে এবং তার ওপরে ঝাঁপিয়ে পড়ে। জুলিয়ার হাতে যে ছুরিটা ছিল ছুরি দিয়ে আঘাত করে কুকুরটাকে মেরে ফেলে। সেই লোকটা কুকুরের আওয়াজ শুনতে পায় এবং সে বাইরে বেরিয়ে দেখে তার কুকুর সেখানে মরে পড়ে আছে। এটা দেখে সে আরও রেগে যায়। ইতিমধ্যে জুলিয়া বোটের অন্য পাশ দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। সে ওপরে উঠে ভাঙা কাচের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই লোকটাও সেখানে চলে যায় এবং তাকে ধরে সেখানে মারধর করে। জুলিয়া ফার্নিচার ধরে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সেই লোকটা তাকে টেনে আবার মারধর করে। তারপর তার হাতের উপরে পা দিয়ে শক্তভাবে চিপে ধরে যাতে সে ছুরিটা ফেলে দেয়। তারপর চুল ধরে টেনে তোলে আর সোফার মধ্যে ফেলিয়ে তার গলা টিপে মারতেছিল। বাচ্চাগুলো সবকিছু দেখতেছিল। ক্যাশি বেরিয়ে এসে ফ্লেয়ার গান সেই লোকটার উপরে চালিয়ে দেয়। ফ্লেয়ার গান চালানোর কারণে সেই লোকটার গায়ে আগুন লেগে যায় আর বোটেও আগুন লেগে যায়। জুলিয়া তার বাচ্চাদের সোফার নিচ থেকে বের করে। এরপর সে সেই লোকটার মুখের উপরে চড়ে একটা লাথি মারে আর ম্যাপ আর ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্যান আর কেসি তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। জুলিয়াও তাদের সঙ্গে কান্না করতেছিল। তখনই সেই লোকটা জাহাজ থেকে বেরিয়ে এসে এবং তাদেরকে তাড়া করে। কিছুক্ষণ পরে বোট ধামাকার সাথে শেষ হয়ে যায়। কিছুক্ষণ যাবার পর তারা একটা ঝর্ণার পাশে থেমে যায়। তারা সেখানে আরাম করতেছিল। কেসি ভাবে হয়তো সেই লোকটা ব্যানের বেলুন দেখে তাদের কাছে এসেছিল। এটা দেখে ব্যান নিজেকে দোষী মনে করে। জুলিয়া তাকে বোঝায় যে এইতে তার কোনো দোষ ছিল না আর সবাইকে আগে যেতে বলে, কারণ সেই পাগলা লোকটা এখনও তাদের পিছনে আসতেছিল। রাস্তার মধ্যে একটা ছোট পানির ডুবায় একটা হ্যামার হেড শার্ক মরে পড়েছিল। তখনই জুলিয়া দেখে সেই লোকটা তাদের খুব কাছাকাছি চলে এসেছে। সবাই দৌড়ে পালায় আর একটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। কোনোরকমভাবে তারা সেই লোকটার থেকে অনেকটা দূরে চলে যায়। এখন তারা সেই লোকটাকে দেখতে পাচ্ছে না। জুলিয়া ভাবে হয়তো সেই লোকটা তাদের ফলো করা ছেড়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে সেখানে অনেকগুলো সমুদ্রের মাছ মরেছিল, তারা সেইগুলো দেখতে পায়। আর মানুষ যত প্লাস্টিক সমুদ্রে ফেলেছিল সেইগুলো সেখানে জমে পড়েছিল। ব্যান আস্তে আস্তে চলতেছিল, তাই জুলিয়া বুঝে যায় ব্যান ডিহাইড্রেশনের শিকার হয়ে গেছে। তারা সেখানে বসে কিছুক্ষণ রেস্ট করার সিদ্ধান্ত নেয়। যখন তারা পানির বোতল খুলে দেখে তার মধ্যে কোনো পানি ছিল না, সব পানি রাস্তা আসার সময় পড়ে গেছে। কেসি ভাবে হয়তো সে বোতলের ক্যাপ ভালোভাবে টাইট করেনি, তার কারণে পানির বোতল থেকে পানি পড়ে গেছে। জুলিয়া তার উপরে চিল্লায়। কেসি বলে, এতে কি যায় আছে? আমরা তো কিছুক্ষণ পরেই মারা যাব। এখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো সাহায্য, আর আমাদেরকে মারার জন্য একজন আমাদের পিছনে আছে। এরপর তারা আবার আগের দিকে যাওয়া শুরু করে, কারণ দুদিনের মধ্যে তাদেরকে সাবমেরিনের দিকে যেতে হবে। কিছুক্ষণ পর তারা একটা ক্রাশ প্লেন পায়। তারা যখন ভেতরে প্রবেশ করে তখনই অনেকগুলো পাখি উড়ে যায়। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় আজ রাতটাই প্লেনের মধ্যেই কাটাবে। তাদের কাছে যতটুকু খাবার ছিল তারা সবাই মিলেমিশে খায়। কেসি জিজ্ঞাসা করে, মা, তোমার আর বাবার লাভ স্টোরি কেমন ছিল? জুলিয়া বলে, টম হাসপাতালে আমার পেশেন্ট ছিল। একদিন তোমাদের বাবা আমাকে একটা ফুল এবং একটা প্রেমপত্র দিয়ে আমাকে প্রপোজ করে। এটা বলার পর তারা সবাই ঘুমিয়ে পড়ে। রাতের মাঝখানে কেসি প্লেনে থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই আমরা দেখি সেই ভয়ঙ্কর লোকটা তার পিছনে চলে আসে। লোকটা যখনই কেসিকে মারতে যাবে, জুলিয়া পিছন থেকে এসে চুরি দিয়ে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। সকাল হতেই তারা বেরিয়ে পড়ে সাবমেরিনের দিকে যাওয়ার জন্য। তারা দেখতে পায় যে লোকটাকে তারা মেরেছিল তার গোটা গায়ে কেমন যেন আঁচড়ানোর দাগ। তারা এটা থেকে ভয় পেয়ে যায় আর ভাবে এইখানে হয়তো কোনো ভয়ঙ্কর প্রাণী আছে। কিছুটা দূর যাবার পর তারা ম্যাপ খুলে দেখে তারা কি সঠিক পথে যাচ্ছে। সেখানে এক জায়গায় কিছু পানি ছিল, তেষ্টার কারণে ব্যান সেই পানি খেতেছিল। তারা দুজনেই ব্যানকে এমন করতে দেখে তাড়াতাড়ি করে থাকে সেখান থেকে তুলে। জুলিয়া বলে, এইসব নোংরা পানি খেলে সে অসুস্থ হয়ে পড়বে। তারা আবার আগের দিকে সফর শুরু করে, কিন্তু রোদের তাপমাত্রা অনেকটাই ছিল, তাই তারা যে যার মাথায় কাপড় জড়িয়ে ফেলে। তখনই ব্যানের মাথা ঘুরে যায় আর সে যেখানেই পড়ে যায়। সেখানে অনেকগুলো প্লাস্টিকের চেয়ার পড়েছিল। তারা একটা ছোট শেল্টার বানায় আর তারা সিদ্ধান্ত নেয় সূর্য ডুবা পর্যন্ত তারা এখানে রেস্ট করবে। তারা যখন রেস্ট করতেছিল, জুলিয়া বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। সে বেরিয়ে এসে দেখে এক ঝাঁক কাঁকড়ার দল তাদের দিকে আসতেছিল।
এই দৃশ্য দেখে প্রথমে তার বাচ্চাদের ঘুম থেকে উঠাই, তারপর তাদেরকে নিয়ে দৌড়ে পালায়। দৌড়াতে তারা সেখানে একটা কার্গো শিপ পড়ে থাকতে দেখতে পায়। সেখানে 3 জন ক্রিউ মেম্বার বেঁচে ছিল। জুলিয়া তাদেরকে দেখে সাহায্যের জন্য চিল্লায় যে প্লিজ আমাদেরকে বাঁচাও, আমরাও এখানে তোমার মতো ফেসে গেছি। তাদের মধ্যে একজন এগিয়ে আছে এদেরকে সাহায্য করার জন্য, কিন্তু বাকি 2 জন তাকে আটকায়। তারা 3 জনেই বুঝতে পারে তাদের পিছনে অনেকগুলো কাঁকড়া তাড়া করে আসতেছিল, তাই তারা ভয় পেয়ে একটা কন্টেনারের ভেতরে ঢুকে যায় আর ভেতর থেকে লক করে দেয় আর এদেরকে বাইরে মরার জন্য ছেড়ে দেয়। জুলিয়া বাইরে থেকে কন্টেনারে গেটে বাদ দেয় আর বলে আমাদেরকেও ভেতরে ঢুকতে দাও, কিন্তু তারা গেট খুলে না। কোনো উপায় না পেয়ে তারা কোনোরকমভাবে 3 জন কন্টেনারের উপরে উঠে পড়ে। যে কন্টেনারের ভেতরে 3 জন ঢুকেছিল সেই কন্টেনারের মধ্যে একটা ফাঁকা ছিল, আর সেই ফাঁকা দিয়ে কাঁকড়াগুলোর ভেতরে ঢুকে যায় আর তাদের উপরে হামলা করে তাদেরকে মেরে ফেলে। একজন উপরে ফাঁকা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তাকেও কাঁকড়াগুলো টেনে মেরে ফেলে। এরপর জুলিয়া সেখানে বেহুশ হয়ে যায়। সেখানে তারা অনেকগুলো পানির বোতল পায়, তা খেয়ে তেষ্টা মেটায়। তারা সেই লাশগুলোর মধ্যে একটা বন্দুক এবং একটা স্যাটেলাইট ফোন পায়। জুলিয়া ফোনের সাহায্যে সেই নাওয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে। নাও তাদেরকে বলে তারা যেন তাড়াতাড়ি করে সাবমেরিনে চলে আসে। সে ক্যালকুলেশন করে দেখেছে সমুদ্রের পানি খুব তাড়াতাড়ি চলে আসতে পারে কিছুক্ষণের মধ্যেই। সে বলে আমি একটা ফ্লেয়ার চালাচ্ছি, তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো আর সেই দিকে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। সে একটা ফ্লেয়ার চালায় আর এরা তা দেখতে পায় আর সেই দিকে যাওয়া শুরু করে। কিছুটা দূর যাবার পর তারা পাহাড়ের উপর থেকে সাবমেরিন দেখতে পায়, কিন্তু সেটা তাদের থেকে অনেকটাই দূরে ছিল। এবার তাদের সামনে একটা সমস্যা ছিল। সাবমেরিনের কাছে যাওয়ার জন্য তাদেরকে পাহাড়ের রাস্তা পেরিয়ে যেতে হতো, তাও অতটা সহজ ছিল না। যখনই তারা রাস্তার পাশ দিয়ে যেতেছিল তখনই ওপর থেকে পাথর নিচে পড়তেছিল। এটা দেখে জুলিয়া তার বাচ্চাদেরকে আগে ধাক্কা মেরে ঠেলে দেয় আর সে পিছনের দিকে চলে আসে। অনেকগুলো পাথর পড়ে তার সামনে রাস্তায় জ্যাম হয়ে যায়। জুলিয়া তার বাচ্চাকে বলে তারা যেন তার মা চিন্তা না করে তারা যেন চলে যায়, কিন্তু কেসি বলে আমরা তোমাকে ছাড়া যাব না, তুমি পাহাড় চড়ে আমাদের দিকে আসো। জুলিয়া তাদেরকে আবার বলে তোমরা আমার চিন্তা করো না, তুমি তোমার ভাইকে নিয়ে এখান থেকে চলে যাও। কেসি তার ভাইকে নিয়ে সেখান থেকে সাবমেরিনের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে নাওয়ের অবস্থা খুবই খারাপ ছিল। নাও বলে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। এখন সাবমেরিনের মধ্যে 3 জনের জায়গা হয়ে গেছে, তাই কেসি আবার দৌড়ে যায় তার মাকে আনার জন্য। তখনই জুলিয়া দেখে তার দিকে অনেকগুলো কাঁকড়া আসতেছিল। সে বন্দুক নিয়ে তাদেরকে মারে। তার বন্দুকের সব অ্যামো শেষ হয়ে যায় আর সেভাবে এখানে মারা যাবে। তখনই কেসি এসে তার মার দিকে হাত বাড়ায় এবং তার মাকে কোনো রকমভাবে সেখান থেকে টেনে বের করে। কেসির সাহায্যে তারা দুজনে সেখান থেকে বের হয়। দুজনে ফুল স্পিডে সাবমেরিনের দিকে দৌড়ে যায়। তাদের পিছনে কাঁকড়া পড়েছিল। তারা তাড়াহুড়ো করে সাবমেরিনের উপরে উঠে যায়। ব্যান আগে থেকে উপরে ছিল, সে বন্দুক দিয়ে গুলি করে কাঁকড়াগুলোকে মারছিল। এরপর জুলিয়া বন্দুকটা নিয়ে কাঁকড়াগুলোকে মারে যতক্ষণ না তার বাচ্চা ভেতরে ঢুকে যায়। যখনই তার বাচ্চা ভিতরে ঢুকে যায় সেও তাদের সঙ্গে ভিতরে ঢুকে যায় এবং সাবমেরিনের ঢাকনা বন্ধ করে দেয়। তখনই আমরা দেখি সমুদ্রের পানি আবার আসতেছে। তারা 3 জনই সিটে বসে শক্তভাবে সিটবেল্ট কষে নেয়। পানির আঘাতে সাবমেরিন এদিকে ওদিকে হেলতেছিল। কেসি বমি করে যায়। তখনই তারা খুব জোরে একটা আওয়াজ শুনতে পায়, যার কারণে তারা অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাদের সবার জ্ঞান ফিরে। তারা একে অপরকে বেঁচে থাকতে দেখে অনেকটা খুশি হয়। সে গেট খুলে বেরিয়ে দেখে যে তাদের সাবমেরিনটা একটা ধ্বংসস্তূপ শহরের পাশে এসে ঠেকে গেছে। জুলিয়া তার বাচ্চাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কাহিনী এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিওতে।